আসসালামু আলাইকুম। মোহমায়ার বাহুডোরে পর্ব ১২। লেখিকা সাদিয়া। মাথার উপর প্রকাণ্ড অসহনীয় এক বাজ পড়ার পীড়ায় ছটফট করছে তুহিনের ৮ বন্ধু। তুহিনকে এক প্রকার বগলদাবা করে নিয়ে গিয়েছে এক কোণায়। নাদিম চাপা গলায় বলল, এই হালার ব্যাটা তোর বোনের এই হিটলার জামাই কয় কি এসব? চলে যাব মানেটা কি? তুহিন শান্ত স্বরে কিছু বুঝিয়ে বলবে তার আগে জিদান রাগ দেখিয়ে বলল, ওরে আর কি জিগাস, আমি আগেই টের পাইছিলাম এই বোকাচো তো এক হাডুর বয়সী লেডিরে পছন্দ করছে, যার নাক টিপ্পা দেখগা এখনো হিঙ্গুল খায় কিনা। ওদের জন্যেই যত ঝামেলা। তুহিন চটল না। ওদের রাগটাও বেশ বুঝতে পারছে সে নিজেও এক বিন্দু চাইছে না ভ্রমণ পিপাসা না মিটিয়ে চলে যেতে, তবুও তার মন ভীত সংশয় তার চিন্তায়। একটু আগে মায়রার সাথে যা হলো, তার উপর শিফুকেও টেনে নিয়ে এসেছে। নিজের প্রতি মায়া না লাগলেও ওদের বিপদের আশঙ্কায় সংকুচিত হচ্ছে তার হৃদয়। শান্ত গলায় সে জানালো, দেখ, যেহেতু একটা ঝামেলা হয়ে গিয়েছে আর বিপদ এখনো কাটেনি, তাই আমার মনে হয় চলে যাওয়া উচিত। আমরা না হয়। তুহিনের কথা শেষ হবার আগে ইফাত বলে উঠল, তোদের মন চাইলে তোরা চলে যা, আমি একাই ট্যুর শেষ করে যাব। নাদিম কিছু বলবে তার আগেই কায়েস বিড়বিড় করে বলে উঠল, গামা এর কাজ হইছে। আসলাম একসাথে, এর মাঝে এক এক বাই পোল্টি মারা শুরু করছে। কায়েসের কথায় তুহিনরা কেউ চমকালো না, কারণ তারা সবাই জানে কায়েস একটা খাপছাড়া লোক। ওর মুখে কোনো কিছু আটকায় না। স্থানকাল পাত্রভেদে সে কখনোই নিজের মুখের লাগাম টানে না। বড়লোক বাবার উচ্ছনে যাওয়া ছেলে একটা। কায়েস আরও কিছু অশ্লীল বাক্য ছুড়বে তার আগেই সৌভিক তুহিনের দিকে তাকিয়ে বলে উঠল, আরে এত প্যারা নিচ্ছিস কেন? বান্দরবন ট্যুর দিতে পারবো না তো কি হয়েছে, আমরা খাগড়াছড়ি চলে যাই। তোর বোন জামাই তো সেনাবাহিনীতে আছে, বিশেষ ট্রেইল রয়েছে যাতে করে আমরা এখান থেকে খাগড়া বাড়ি চলে যেতে পারি। তবে সর্বসাধারণের জন্য এটা প্রযোজ্য নয়। ওনাকে বলে দেখ আমাদের জন্যে একটু সুপারিশ করতে, যাতে করে এখান থেকে যেতে পারি, নয়তো আবার চট্টগ্রাম যেতে হবে, তারপর আবার খাগড়াছড়ি। ভাই, যাইতেই যদি ক্লান্ত হয়ে যায় তবে ঘুরে দেখার আগে তো বিছানায় চিৎপটাং হতে হবে। তুই পাগল হইছস? এমন সময় সেনাবাহিনীর ট্রেইল দিয়ে আমাদের যেতে দিবে এভাবে ভাবিস? এটা আমি বলতে পারবো না। আমার কাছে এই মুহূর্তে ফিরে যাওয়াই সেভ মনে হচ্ছে। তুহিনদের ৯ বন্ধুর সবচেয়ে শান্তশিষ্ট ভদ্র ছেলে মিজান বলে উঠল, আরে থাম তোরা, এত প্যারা না নিয়ে তোর বোন জামাইকে বল আমরা এখানে রিসর্টেই না হয় থাকি ২ দিন, এরপর ঝামেলা শেষ হলে ঘুরে ফিরে চলে যাব না হয়। আমার মতে এটা বেস্ট অপশন। পাশ থেকে ফোড়ন কাটার মতো তৌফিক বলল, বাল আমার, ঝামেলা কতদিন চলবে তার হিসাব নেই। এতদিন রিসর্টে থাকবো, এরপর ঘুরতে আরও ২ থেকে ৩ দিন যাবে, এত বাজেট কে দিবে? কায়েস বিরক্ত হচ্ছে চোখ মুখ কুঁচকে জবাব দিল, শালার ভাই, তুই
হ্যার চিন্তা করো, এমন বাল ফালানির চিন্তা নিয়া মাথা ঘামাও তুই। ভাই আমার। কায়েসের ব্যবহারে তাদের বন্ধু কেউ কিছু মনেই করে না, কারণ তারা অভ্যস্ত। অতঃপর মিজানের অফারে সবাই সন্তুষ্ট হলো। একসাথে আলোচনা করে তুহিন এগিয়ে গেল ইহামের দিকে। ভয় সংকোচ নিয়েই বলল, ইহাম ভাই, আমরা সবাই 2 দিন রিসর্ট এ থাকতে চাইছি। বিপদ শেষ হয়ে গেলে ট্যুর দিয়ে ঢাকায় ফিরতে চাই সবাই। ইহাম রাগান্বিত চোখে একবার তুহিনের দিকে তাকালো, পরক্ষণে ওর সব বন্ধুদের দিকে। সঙ্গে সঙ্গে তেজস্বী কণ্ঠে জানিয়ে দিল, ছেলে খেলার একটা লিমিট আছে। তোমরা বাচ্চা কিংবা অবুঝ নও যে ঘুরতে পারবে না বলে বায়না ধরবে। যেটা বললাম সেটাই করো। আজই ঢাকায় ফিরবে। ডোন্ট ওয়েট টু হেয়ার এনি এক্সকিউজ। কায়েস বাদে তুহিনের 7 বন্ধু এগিয়ে এলো ইহামের কাছে। তারাও অনুনয় করল, এক প্রকার চেপেই ধরল ইহামকে। অতঃপর ছেলেটা কি ভাবলো কে জানে। সে অদূরে জড়সড় হয়ে থাকা শিফুর সাথে দাঁড়ানো মায়রার দিকে তাকালো। মেয়েটা তার দিকেই তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই বিব্রতের নাকি ভয়ে চোখ নামিয়ে ফেলল বুঝল না সে। দৃঢ় হাসিটা সঙ্গোপনেই নিগুড় রইল তার ভেতরেও, যেন এতদিনেও যে পাহাড়ি আবহাওয়ার শীতলতাটা ঢুকতে পারেনি, এই মুহূর্তে বুঝি সেটা সক্ষম হলো। শিথিল হলো তার কঠোর অন্তর। শেষবার অনুরোধ করে তুহিন বলল, ভাইয়া, এই ট্যুর শেষে মালয়েশিয়া যাবার কাগজপত্র তৈরি করতে হবে প্লিজ। এরপর আর সুযোগ হবে না আমার। আপনি? ঠিক আছে, তবে শর্ত মোতাবেক এখন নীলাচল থাকা যাবে না। সবাই খুশি হবে নাকি চিন্তায় গড়াগড়ি খাবে তা কেউই বুঝতে পারল না। মানে লোকটা তাদের থাকার অনুমতি দিয়েছে, তাও আবার এইরূপ কথা। নীলাচল থাকবে না তো কোথায় যাবে? 2 দিনের অ্যাডভান্স টাকা জমা দেওয়া আছে রিসর্টে, সেটার কি হবে? এই মুহূর্তে এমার্জেন্সি থাকার ব্যবস্থাও হবে বলে মনে হচ্ছে না। সবাই যেন দারুণ নির্ভেজাল ঝামেলায় পড়ে বোকার মতো একে অপরের মুখ চাওয়াচাই করল। এই ক্যাপ্টেন সৈনিকের কাঠিন্যতা, গম্ভীর মুখের আদল তাদের চঞ্চল চনমনে গ্রুপটাকেও কেমন নীরবে দাবিয়ে রাখছে। ভীষণ ব্যাকুল হলো সবাই। সবটাই নির্নিমেষ দেখল ইহাম, তবে সেসবে বিশেষ পাত্তা দিল না। কেমন রাশভারী গলায় বলে উঠল, সেসব পরে হবে। চলো সবার ব্রেকফাস্ট করা যাক। খাবারের কথা শুনে সবার পেট যেন ডেকে উঠল। খিদের তাড়না বাড়ল বুঝি উদরে। নাদিম বলে উঠল, খিদে পেটটা মরমর করতাছে রে মামা, আগে পেট ভরে তারপর কথাটা বোধ হয় নাদিম শেষ করতে পারল না। সবার নীরব নির্বাক মুখ দেখে সে থামিয়ে পাশ কাটিয়ে দেখল ইহামের তীক্ষ্ণ তবুও শান্ত শীতল চোখের দৃষ্টি। ওই দৃষ্টিতে মুখের বেচাক্কা কথাটা সম্পূর্ণ না করেই দমন করল সে। বোকা হেসেই চুপ বনে গেল ইহাম। ততক্ষণে দৃষ্টি সরিয়ে তাকালো শুকনো মুখের মায়রার দিকে। দেখে স্পষ্ট বোঝার উপায় আছে খিদে, জড়তা, ইতস্তত বোধ মেয়েটাকে কেমন বিড়ালের মতো মিয়ে দিয়েছে। রেস্টুরেন্টে সবাই পরোটা খেতে ব্যস্ত। কেউ কেউ খিচুড়ির সাথে হাঁসের গোশতও নিয়েছে। ইহাম, মায়রা আর শিফু এক টেবিলে বসেছে। ইহাম খাবার মুখে দিয়ে এক পলক দেখল মায়রার নোয়ানো মুখশ্রীটা। মেয়েটার গালে এখনো তার আঙ্গুলের ছাপ বোঝা যাচ্ছে। আচমকা একদলা অস্থিরতা তার
হৃদয়ে ঝেঁকে বসলো। ওই রক্তিম গালের দিকে তাকিয়ে তার কেমন হাঁসফাঁস লাগছিল। বুক হঠাৎ ভার হয়ে আসতে চাইল লঘুমাত্রায়। সে দমল খানিক। খেয়াল করলো মায়েরা তেমন কিছু খাচ্ছে না, মুখও বেশি নাড়াচ্ছে না। ব্যথা করছে কি মেয়েটার গালে, তাই কি খাচ্ছে না? ইহাম একজনকে ডাকলো। শান্ত মিষ্টি স্বরে জিজ্ঞেস করলো, আপনাদের এখানে যে কোনো ধরনের স্যুপ পাওয়া যাবে? ইয়েস স্যার। কোনটা অর্ডার নিব স্যার? ইহাম তাকালো মায়রার দিকে, জিজ্ঞেস করলো, মায়রা নর্মাল কোনো কিছু নিবে নাকি স্পাইসি? মায়রা হকচকিয়ে তাকালো। দেখতে পেল ইহাম শান্ত দৃষ্টি দিয়ে দেখছে তাকে। ভালোভাবে তাকিয়ে খেয়াল করলো কিছু একটা। লোকটার ভাবভঙ্গি তার মোটেও ভালো লাগলো না। সে কি বোঝাতে চাইছে? স্যুপ কেন খেতে যাবে? মানুষটা কি কোনোভাবে তাকে এটা বোঝাতে চাইছে যে তার জ্বরের কারণে সে খেতে পারছে না, চিবুতে খুব কষ্ট হবে? তাই এত খিদের মাঝেও ওই একটু মাশরুম চিকেন মেশানো পানি খাবে? কিছুতেই না। আমার জন্যে একটু যাও, নয়তো লেটকা পানি খিচুড়ি নিয়ে আসুন। মায়রার চেঁচিয়ে এই কথা বলতে মন চাইছে, তবুও সে সেটা বলল না। দমল একটু। এমনটা করলে ওই বদ নির্দয় ক্যাপ্টেনটা তাকে বেয়াদব অসভ্য তকমা ছুড়তে 1 সেকেন্ডও সময় ব্যয় করবে না। এত লোকের সামনে কি করে বসে তাও একটা চিন্তার বিষয়। মায়রা নিজেকে শান্ত করলো। তারপর কাঠ গলাতেই জোর নিয়ে বলল, পারলে আমায় 1 প্লেট বিফ কারি দিয়ে যান, পরোটার সাথে খাবো। আপনাদের চিকেন একদম ভালো না, বিফ হবে তো? শিফু হতবিহ্বলের মতো তাকিয়ে রইল মায়রার দিকে। এই মেয়েটা তার রাগী রকচটা ভাইকে অমান্য করে মুখের ওপর কথা বলছে। কি দুঃসাহস! না জানি তার ভাই কি করে। শিফু আস্তে করে তাকায় ভাইয়ের দিকে। শান্ত গম্ভীর চোখ দেখে নিজেই থমকায় সে। পরক্ষণেই তাকায় মায়রার দিকে। দুজন দুজনকে দেখছে নীরবে নিশ্চুপে। তবে প্রেমময় দৃষ্টিতে তো একেবারেই নয়, তা বেশ ধরতে পারল শিফু। নিয়মিত চাইনিজ, কোরিয়ান, পাকিস্তানি ড্রামা দেখা মেয়ে সে। তবুও দুজনের এই অদ্ভুত চোখের সঠিক ভাষা বুঝতে খুব বেগ পেতে হচ্ছে তার। আবারও হতবাক হয়ে দুজনকেই দেখল। দুজনই শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে একে অন্যের দিকে। তবে সেই দৃষ্টির ভাষা অত্যন্ত অস্থির, বেসামাল, উগ্র ব্যাকুলতার অভাব। সেই ভঙ্গির দৃষ্টি ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল বোধহয় একজনের চোখে বুঝি সম্পূর্ণরূপে এড়িয়ে যাওয়ার ক্ষোভ, অপমানের তেজ, তো আরেকজনের চোখে রয়েছে কথা অমান্য করার আক্রোশ। মায়রার চাপায় সত্যি খুব ব্যথা করছিল। ওই দানব হাতের চড়ের জোর নিহাত কম নয়। তবুও সে পরাজিত হলো না ইহামের কাছে। একে তো সবার সামনে চড় মেরে ঠিক করেনি, তার উপর অপমানজনক আলগা দরদ দেখাতে আসছিল। ওই শক্ত বিফ কারি দিয়ে বেশ সময় লাগিয়েই মায়রা পরোটা চিবিয়েছে। ইহাম শুধু নীরবে শান্ত স্থির ভঙ্গিতে দেখে গিয়েছিল শুধু মেয়েটার জেদ। ওই জেদের পিঠে বুঝি আক্রোশ বাড়ল ওর। স্থির থেকেও মনে মনে ক্রূর হাসছিল বুঝি ছেলেটা এক নিগূঢ় মননে। জিপে করে ওদের গন্তব্যে আসতে আসতে তাদের প্রায় দুপুর 1টার কাছাকাছি ধরেছিল। ওখান থেকে রওনা দিয়েছিল তারা।
প্রায় 10টা নাগাদ রাস্তার পাশে একটা রেস্টুরেন্ট। তাদের গাড়ি পার্ক করে হেঁটে হেঁটে যেতে শুরু করলো ঝোপঝাড়ের ভেতর দিয়ে। ইহামের কয়েকজন সৈনিক আগে আগে তুহিনের বন্ধুদের সাথে টুকটাক কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে তারা। ইহাম স্বভাব সুলভের বিপরীতে ধীর বেগে হেঁটে আসছে। তার পেছনেই রয়েছে শিফু আর মায়রা। দুজন হাত ধরে ধরে হাঁটছে আর অবাক বিস্মিত নজরে চেয়ে দেখছে জঙ্গল পরিবেশ। যেতে যেতে অনুধাবন করছে আস্তে ধীরে তারা খাড়া রাস্তা ধরে এগুচ্ছে, ছোটখাটো টিলার মতো যেন চারপাশ। হুঁশিয়ারি কণ্ঠে ইহাম বলল, সাবধানে পা বাড়িও, দুজন হেল্প লাগলে সংকোচ করো না। মায়রা তাকিয়েই মুখ ভেঙচি দিয়ে উঠল। ইহাম দাঁত খিচে সেটা দেখেও না দেখার ভাব করেছে। বেয়াদব, ম্যানারলেস মেয়ে বৈকি। আগেই পায়ে খানিক ব্যথা লেগেছিল মায়রার, এবার আর হাঁটতে পারছে না সে। শিফুর দিকে তাকিয়েই পা চালালো, মুখ বাড়িয়ে ফিসফিস করলো, ও শিফু, তোমার ভাইয়ারে জিজ্ঞেস করো না আর কত দূর। কেন ভাবি হাঁটতে পারছো না? আমার তো ভালোই লাগছে, দেখো কি সুন্দর। মায়রা আনমনে তাকিয়ে কিছু বলবে তার আগেই পা মুচড়ে পড়ল নিচে। ব্যথায় আর্তনাদ তুলে মেয়েটা ধপ করে নিচে বসে পড়ল। শক্ত আদলের অভিজাতপূর্ণ পুরুষটা চকিতে ঘাড় বাঁকিয়ে তাকালো। মায়রাকে ওভাবে বসে থাকতে দেখে হাত পাঁচ দূরে দাঁড়িয়ে থাকা ইহাম শিফুর আগেই যেন তড়িৎ গতিতে এগিয়ে গেল। ঈষৎ ঝুঁকে চোখে মুখে বিরাট সংশয় তুলে জিজ্ঞেস করলো, ইডিয়েট, দেখেও হাঁটতে পারো না? ব্যথায় বিবর্ণ মুখ তুলে মায়রা তাকালো ইহামের দিকে। তার খুব রাগ হলো। দেখতে পাচ্ছে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, অথচ গলার স্বরের অবস্থা দেখো, শত্রুকে ধমকাচ্ছে। ব্যথায় মায়রা আর কিছু জবাব দেওয়ার উপায়ে থাকলো না। ওখানে বসেই পায়ের গোড়ালিতে হাত চেপে বসে রইল। চোখ মুখ ব্যথায় বিবর্ণ ধারণ করেছে তার। শিফু দুঃখ প্রকাশের আভাস গলায় তুলে বলল, ভাবি, বেশি ব্যথা পেয়েছো? মায়রা থেকে জবাব আসে না। চোখ বন্ধ করেই যন্ত্রণায় ছটফট করে নিভৃতে ইহাম এক হাঁটুতে ভর দিয়ে নিচে মায়রার পাশেই বসল। রুগ্ন মুখায়ব তুলে হাত বাড়িয়ে দিতে দিতে বলল, মুখ চলার মতো পাটা চললে তো এতক্ষণে আমাদের আগে চলে যেতে পারতে। ইহাম হাত বাড়িয়ে খানিক ছুঁয়ে দিতেই ঝটকা দিয়ে সরিয়ে দিল মায়রা। ফোঁস করে কিছু বলবে তার আগে খেয়ালে আসে পিছন থেকে কিছু লোক এগিয়ে আসছে, তাই চুপ করে গোড়ালিতে হাত বুলায়। তোফায়েল এসে সম্মান জানিয়ে টান টান বুক নিয়ে দাঁড়ায়, ধাতস্থ কণ্ঠে শুধায়, এনিথিং রং স্যার? ইহাম বসা অবস্থাতেই ঘাড় উঁচু করে তাকালো। দুপুরের কড়া রোদ ঝিলিক দিচ্ছে চারিপাশে। ঘাড় খানিক উঁচু করতেই এক ফলা রোদ ছুঁয়ে গেল ইহামের ভরাট পৌরষ মুখশ্রীতে। মোটা গলায় জবাব দিল সে, নাথিং, তুমি বরং সামনে এগোও তোফায়েল। ইয়েস ক্যাপ্টেন। লোকগুলি চলে যেতেই মায়রা শিফুকে বলল, শিফু, আমায় একটু টেনে তুলো তো। শিফু ভ্যাবলার মতো তাকালো ভাইয়ের দিকে। ভাইকে নির্লিপ্ত দেখে আবার দৃষ্টি দিল ব্যথায় জর্জরিত মায়রার পানে। ওর ছটফট দেখে ভাইয়ের ভয় নিয়ে সে এগুতেই নিঃশব্দে ইহাম ভাঁজ হাঁটু সমান করে দাঁড়ালো। শিফু মায়রার হাত ধরে টেনে তুলল। মেয়েটা ঠিকভাবে দাঁড়াতে পর্যন্ত পারছে না, রীতিমতো টলছে ডান পায়ের যন্ত্রণায়। শিফু কপাল কুঁচকে সন্দিহানী কণ্ঠে প্রশ্ন করল, ভাবি, তুমি হাঁটতে পারবে? তোমাকে দেখে মনে হচ্ছে পায়ের কন্ডিশন জটিল। মায়রা শুকনো ঢোক গিলল আর চোখে তাকিয়ে দেখল ওই গম্ভীর মানুষটার
নীরবতা। পরক্ষণে দৃষ্টির সামনে ফেলে দেখল তুহিন ভাইয়াকে, কোথাও দেখা যায় কিনা, কিন্তু না, তারা যেন মিলিয়ে গিয়েছে। ওরা তিনজনই বুঝি পিছনে পড়েছে। মায়েরা জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিল। আমায় একটু ধরে ধরে নিয়ে যাও শিফু। ঠিক আছে। মায়েরা লম্বা করে শ্বাস নিল। পা নাড়াতে চাইলেও পীড়ায় আহ বলে মৃদু আওয়াজ তুলতে ইহাম নড়ল। শক্ত মুখ আরো দারাজ করে তুলল ছেলেটা। শিফুকে হাত দিয়ে ঠেলে আচমকা একদম অনাকাঙ্ক্ষিতভাবে মায়েরাকে কোলে তুলে নিল নির্নিমেষ ভঙ্গিতে। শক্ত গলায় কেবল স্বল্প ভাষায় বলল, শিফু আমার পিছু পিছু খুব সাবধানে পা ফেলো। গাধার মতো তোর পাও মচকালে দুইটাকে এখানেই ঢিল মেরে ফেলে যাব। তখন বুঝবি বাসা থেকে মিথ্যে বলে বের হবার মজা। মায়েরা নিশ্চুপ। গলা দিয়ে তার আর কোনো কথা বের হচ্ছে না। অনুভব করলো কাঠিন্য। মানুষটা চোখ মুখ গভীর গম্ভীর করে কেবল টান টান বুকের সামনে তাকিয়ে হাঁটছে। মায়েরা কেবল শূন্যে এগিয়ে যাচ্ছে। তার দুই হাত দিয়ে ওই শক্তপোক্ত মানুষটার ঘাড় আঁকড়ে রেখেছে দৃঢ়ভাবে। বুকের ভেতর থেকে টিপ টিপ করে শব্দ তরঙ্গ বের হচ্ছে অবলীল ধারায়। স্থির থাকলেও মেয়েটার ভেতরটা অস্থির, বেসামাল অনুভূতিতে তোলপাড় হয়ে যাচ্ছে। চলবে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।